উত্তরবঙ্গ আপনারা অনেকেই গিয়েছেন, বিভিন্ন লোকেশনে থেকেছেন, আমিও অনেক জায়গাকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু কখনো কি এরকম একটা লোকেশনে থাকতে ইচ্ছে হয়েছে যে একদম হোমস্টের পাশেই এই রকম হচ্ছে একটা পাহাড়ি নদী? আমাদের মধ্যে অনেক দর্শক বন্ধুরা রয়েছেন যারা উইকেন্ডে আমাদের উত্তরবঙ্গে কোথাও একটা অফবিট জায়গার সন্ধান করেন, যেখানে পাহাড় রয়েছে, যেখানে নদী রয়েছে, যেখানে ঝর্ণা রয়েছে, যেখানে সবুজ প্রকৃতি রয়েছে। আমার পরবর্তী গন্তব্যে যাওয়ার আগে, মানে চায়নার পরে আমার পরবর্তী গন্তব্যে যাওয়ার আগে আমি দুদিনের জন্য এই জায়গাটা এসেছিলাম। এই জায়গাটাকে দেখে আমি এতটাই মোহগ্রস্ত হয়ে পড়েছি যে আমি ঠিক করলাম এই জায়গাটার উপরে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমি কথা দিলাম এই ভিডিও আপনাদের সত্যিই খুব ভালো লাগবে, এবং আপনারা যারা আমার দিলসে দর্শক তারা অন্তত একবার না একবার, কেউ হয়তো একাধিকবার এই জায়গাটায় আসবেন, এবং ভিডিও শেষে হয়তো বলবেন থ্যাংক ইউ কৌশিক ফর দিস ভিডিও। আর 24শে জুন 2026, সময় রাত 11:40। আমি বেরিয়ে পড়ছি এই মুহূর্তে আমার শহর বহরমপুর থেকে। না, কোনো স্টেশনের উদ্দেশ্য নয়, আজ যাবো হচ্ছে বাসে করে। এখন যাবো হচ্ছে গির্জার মোড়, ওখান থেকে বাস উঠবো। এখন রাত 11:48, এই আমাদের বহরমপুরের হচ্ছে গির্জার মোড়, এটা হচ্ছে NH-12। তো এই গির্জার মোড় মোটামুটি রাত 11:15টার সময় এরকম ফাঁকা শুনশান হয়ে যায়। ওখানে গুটি কয়েক যাত্রী দাঁড়িয়ে আছে বাসের প্রতীক্ষায়। টোটো আমাকে এখানে নামিয়ে দিল, দেখা যাক বাস কখন আসে। তবে বাসের যে কন্ডাক্টর, তার সাথে ফোনে কথা বললাম, সে বললো 12টার মতো বাজবে, 12টার সময় আমরা আপনাকে এখান থেকে পিক করে নেব। কলকাতা থেকে যত বাস শিলিগুড়ি যায়, বেশিরভাগ বাস কিন্তু আমাদের বহরমপুরে যে বাইপাস সেখান দিয়ে বেরিয়ে যায়। আমাদের শহরে কিন্তু সব বাস থামে না, গুটি কয়েক বাস থামে। তা এবার যে বাসটা আসছে সেটাও সেই গুটি কয়েক বাসের মধ্যে একটা, যেটার স্টপ আমাদের এই বহরমপুরে রয়েছে। এই হচ্ছে সেই বাস, যে বাসে লিখবো ইতিহাস। এ বাস না সুন্দরবনের লঞ্চ আমি জানি না। লাস্টের একখানা সিট পেয়েছি স্লিপার, স্লিপারে ভাড়া বেশি, আর স্লিপারের সঙ্গে চেয়ার কারও রয়েছে, মানে মিক্সড স্লিপার আর চেয়ার কার। চেয়ার কারের হচ্ছে ভাড়া একটু কম। এসি ঠিকঠাক চলছে, বাট যেহেতু লাস্টের সিট সেহেতু ঝাঁকানি ভালোই হচ্ছে। মানে এর আগে যে কলকাতা থেকে আমি ওই শিলিগুড়ি গিয়েছিলাম রায়পুর ক্রুজারের বাসে, এরকম বাস নয় এটা। বাবা রে, মাঝে মধ্যে বাস কীরকম পিক আপ নিচ্ছে করে। USB টাইপ A কে পোর্ট রয়েছে ফোন টোন চার্জ দেওয়ার জন্য। এখানে একটা লাইট রয়েছে, রিডিং লাইট। এসির ভেন্ট দিয়ে তো হু হু করে হাওয়া আসছে। ওই দিকেও একটা ভেন্ট আছে, মানে পায়ের পাতা থেকে মাথা সবাইতেই লাগবে হাওয়া। এটা হচ্ছে সিঙ্গেল সিট, মানে যাকে বলে সাইড লোয়ার। আর এইদিকে একটা জলের বোতল রাখার জায়গা আছে, একখানা কম্বল রয়েছে। সে বিয়ে বাড়ির প্যান্ডেল করে না, সেই প্যান্ডেলের যে কাপড়, সেই কাপড়ের মতো চিকচিকা বালিশ রয়েছে। যদি টিকে থাকি তাহলে দেখা হচ্ছে আগামীকাল সকালে। 6:30 টাইম ছিল, 6:20 বাস প্রায় পৌঁছে গিয়েছে জাংশনে। আর কাল রাত্রের ঘুমের কথা না বলাই ভালো, ঘুম কম হয়েছে, ঝাঁকুনি বেশি হয়েছে। আমার ট্রেনই ভালো ভাই বাসের থেকে। ও ঝাঁকুনি, তারপরে ঠান্ডা, মাঝরাতে আমাকে উঠে আবার এই কম্বল গায়ে দিতেই হলো। একবার বোধহয় বাস দাঁড়িয়েছিল, মানে কানে এলো যে ডালখোলাতে দাঁড়াবে বাস 10 মিনিট, যারা বাথরুম যাওয়ার তারা বাথরুম যেতে পারেন। ও কালকে মাঝরাত্রে বাস ছাড়া খানিকক্ষণ পরে একটা জলের বোতল দিয়েছিল, আর সেই সঙ্গে একটা স্ন্যাক্সের প্যাকেট দিয়েছিল। আমি আর প্যাকেট খুলে দেখিনি, এখন খুললাম। একটা স্লাইস কেক রয়েছে, মশলা চিড়ে রয়েছে, একটা বিস্কিট রয়েছে, একটা হচ্ছে ম্যাঙ্গো জুস রয়েছে। তো বাস থেকে নামার পর টোটো বা চালক, তারপরে গাড়ি চালক সবাই চেকে ধরেছে, কোথায় যাবেন কোথায় যাবেন, শিলিগুড়ি টিলিগুড়ি। আলাম দাঁড়াও, আগে হিসু করতে যাব। তো এই পাম্পেই আর কি প্রাতকৃত্র সেরে নিলাম। আপাতত একটু চাটা খাই। যে গাড়ি চালক পাহাড় থেকে আসছে তার সাথে কথা হলো, সে বললো আমি এখন সেবক রোডে আছি, আমার ওই মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট তো লাগবে। আমরা আপাতত এখানেই বসলাম। এই হচ্ছে NBSCC বাস স্ট্যান্ড, পাশেই বসার জায়গা রয়েছে যাত্রীদের, ছোট জায়গা। এখানে চেয়ারও হেলে পড়েছে, সরকার তো অনেক আগে হেলে পড়েছে। তো শুভকে বললাম, শুভ চা নিয়ে আয়, দে চা আর বিস্কুট খাই আপাতত, যতক্ষণে আমাদের গাড়ির চালক আসে। কোনো একজন সহৃদয় ব্যক্তি এখানে ফ্যানটা চালিয়ে দিল, নাহলে জানতামই না যেখানে ফ্যান আছে। গতিহীন প্রকল্পের সঙ্গে সম্পর্ক চুকে এতক্ষণে আমরা গতিধারা প্রকল্পের সঙ্গে সংযুক্ত হলাম। সকাল 7:52, ফাইনালি তেনজিং নোরকে বাস স্ট্যান্ড থেকে আমাদের জার্নি শুরু হলো। বাট এতক্ষণ অপেক্ষা করার কারণ কি? অপেক্ষা করার কারণ হচ্ছে যে গাড়ি আমাদের নিতে আসছিল সেই গাড়ি ফোন করে জানালো যে করোনেশন ব্রিজের কিছু আগে রাস্তায় ধস নেমেছে সেবকের ওখানে।
তো সেই গাড়ি আসতে অনেক দেরি হবে, কখন আসবে কোনো ঠিক নেই, রাস্তায় জ্যাম আছে, তার আগে পরে অনেক গাড়ি আছে। তো তারপরে বিকল্প একটা গাড়ির ব্যবস্থা করা হলো, যে গাড়ি আমাদের বিকল্প রাস্তা দিয়ে নিয়ে যাবে হচ্ছে আমাদের গন্তব্যে। তবে বর্ষাকালে যদি পাহাড়ে প্ল্যান করে থাকেন বা যারা প্ল্যান করছেন এই ভিডিও দেখার পরে বা দেখার আগে, এই মানসিকতা নিয়ে আসবেন যে বর্ষার পাহাড়ে ধস নামতে পারে, রাস্তা কোথাও ব্লক হতে পারে, টুকটাক সমস্যা হতে পারে, ইলেকট্রিকের সমস্যা হতে পারে। এবার পাহাড়কে ভালোবাসি, পাহাড়ের ভালোটা ভালোবাসবো, খারাপটা ভালোবাসবো না তা তো হয় না। ভালোবাসলে তার ভালো খারাপ সবটা নিয়েই বাসা উচিত। তো বর্ষার পাহাড়, সেখানে যেমন থাকবে রোমাঞ্চ, যেমন থাকবে নদীর জল, যেমন থাকবে ঝর্ণা কিংবা অ্যাডভেঞ্চার, তেমনি এইরকম টুকটাক প্রবলেম এও চলবে হচ্ছে লাগাতার। তো এইসব নিয়ে চাপ খাওয়ার দরকার নেই, আপাতত দুগ্গা দুগ্গা বলে গন্তব্যের পথে পা বাড়াই। আর যদি আবহাওয়ার কথা বলি, তাহলে আজকে হচ্ছে টেম্পারেচার এখন এখানকার 25 ডিগ্রি, আর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওই 60% মতো। সেবকের রাস্তা ধরে গেলে হয়তো আমাদের অনেকটা সময় কম লাগতো, যেহেতু আমরা বিকল্প রাস্তা ধরে যাচ্ছি তার জন্য আমাদের মোটামুটি ঘন্টা 3 মতো সময় লাগবে, যেটা আমাদের ড্রাইভার সাহেব বললেন। শিলিগুড়ি শহরের ব্যস্ততা কিংবা ভিড়ভাড় কাটিয়ে আসার পর পাহাড়ের যে সৌন্দর্য সেটা কিন্তু এই সুকনা থেকে শুরু হয়ে যায়। সুকনা হচ্ছে এখান থেকে 1 কিলোমিটার, এইদিকে হচ্ছে সুকনা স্টেশন। এটা হচ্ছে টয় ট্রেনের স্টেশন, যে টয় ট্রেনের লাইন কানেক্ট করে হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশনের সঙ্গে দার্জিলিংকে। এই হচ্ছে সুকনা বাজার। 1880 সালে এই স্টেশনটা তৈরি হয়েছিল, এই জন্য এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই সুকনা বাজার যে আমরা পার করছি, এই সুকনা বাজারের পর থেকে শুরু হয়ে গেল হচ্ছে রাস্তার দুই দিকে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি। এর আগে পর্যন্ত একটা শহরের ব্যস্ততা ছিল, মানুষজন, ঘর বাড়ি, চিৎকার চেঁচামেচি। এখান থেকে প্রকৃতি অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়। আর সেই সঙ্গে বিশেষ করে এই বর্ষাকালে যদি একটু এই জানলাটা খুলে দিয়ে এদিকে কান পাতা যায়, তাহলে যেমন এই ঠান্ডা হাওয়ার স্পর্শ শরীরে অনুভূত হয়, সেই সঙ্গে কিন্তু মানে কানে আসে সব পাহাড়ি ঝিঝি পোকার ডাক, নানা রকম পাখির ডাক। ভীষণ সুন্দর আর ভীষণ নির্জন এই জায়গাটা। আর বর্ষার জলে এখন তো প্রকৃতি অন্যরকম সবুজ, চারিদিকে সবুজের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। আর এই পথ ধরেই কিন্তু আমরা চলেছি আমাদের গন্তব্যের পথে। এখান থেকে রংটং হচ্ছে আর 6 কিলোমিটার। আপনারা যারা প্রথমবারের জন্য পাহাড়ে আসছেন এবং এই পথ ধরে যাচ্ছেন, তো আপনাদের ড্রাইভার সাহেবকে বলতেই পারেন যে দাদা গাড়িটা একটু সাইড করুন। এই যে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি, একদিকে রাস্তা একদিকে রেলপথ, এত সুন্দর একটা জঙ্গলের মায়াবী পরিবেশ, মাঝে মধ্যে হালকা মেঘ দেখা যাচ্ছে। তো এখানে দাঁড়িয়ে আমরা দু একটা ছবি তোলা দিয়ে শুরু করব আমাদের প্রথমবার বা একাধিকবার পাহাড়ের অভিযানের প্রথম মুহূর্ত। যে পথ ধরে আমরা চলেছি এই রাস্তাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা, আর ঐতিহাসিক তো বটেই। এর নাম্বার হচ্ছে NH-110, জাতীয় সড়ক 110, যার আগের নাম ছিল হচ্ছে NH-55। তো এই রাস্তা তৈরি হয়েছিল হচ্ছে 1830 সালে। কেন তৈরি হয়েছিল? কারণ তখন সমতলের সঙ্গে মানে শিলিগুড়ির সঙ্গে দার্জিলিংকে কানেক্ট করার জন্য এই রাস্তা তৈরি করা হয়েছিল। নাম হয়েছিল হিলকাট রোড। এটাই কিন্তু মেন রাস্তা। আর এই হিলকাট রোড দিয়ে তখন তো গাড়ি চলতো না 1830 সালের দিকে, তখন হচ্ছে ঘোড়ার গাড়ি যেত, ঘোড়ায় টানা গাড়ি যেত সমতল থেকে পাহাড়ে। তার জন্য নাম হয়েছিল হচ্ছে হিলকাট রোড। পাহাড়ের গল্প আপনাদের শোনাবো, রাস্তার গল্প শোনাবো, যেখানে পৌঁছাচ্ছি সেই জায়গারও বিবরণ ভিডিওতে অবশ্যই শেয়ার করব। বাট যেটা এখন অবধি আপনারা করতে ভুলে গিয়েছেন সেটা হচ্ছে ভিডিওতে একটা লাইক, আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টস যে পাহাড় কার কার ভালো লাগে। আমরা পৌঁছে গিয়েছি রংটং। এখান থেকে কার্শিয়াং হচ্ছে আর 35 কিলোমিটার, দার্জিলিং হচ্ছে 62 কিলোমিটার। আর এই রংটং থেকে কিন্তু আমাদের শিটং যাওয়ার রাস্তা ভাগ হয়ে গেল। ওই দিকে রাস্তা চলে গেল হচ্ছে দার্জিলিংয়ের দিকে বা কার্শিয়াংয়ের দিকে, আমরা নিলাম হচ্ছে ডান দিকের রাস্তা। আর এই পথে কিন্তু কোথাও কোথাও আপনার ফোনের যে নেটওয়ার্ক সেটা কিন্তু ফ্র্যাকচুয়েট করবে, কোথাও নেটওয়ার্ক থাকবে, কোথাও থাকবে না। কিন্তু নেটওয়ার্ক না থাকলেও কোনো পরোয়া নেই, কারণ এই দুদিকে চা বাগান, এইরকম মেঘ মাখানো রাস্তা, সেই সঙ্গে মাঝে মধ্যে ময়ূরের ডাক কিংবা পাখির ডাক আপনার এই যাত্রাপথকে কিন্তু অন্যরকম একটা মাত্রা এনে দেবে। তখন মনে হবে ফোন ব্যাগেই থাক, আপাতত এই দু চোখে প্রকৃতিকে দেখা যাক। আপনি যদি প্রকৃতি প্রেমিক হন এবং চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, আর সেই সাথে প্রকৃতির যে চিরসবুজ রূপ, নির্জনতা, পাহাড়ি ঝিঝি পোকার ডাক কিংবা মেঘাচ্ছন্ন প্রকৃতি, এইগুলোকে এনজয় করতে চান, তাহলে বর্ষার পাহাড় হচ্ছে আপনার কাছে সবচাইতে আদর্শ জায়গা। আমি উত্তরবঙ্গে খুব কমই আসি, খুব বেশি ভিডিও তো আমার উত্তরবঙ্গ নিয়ে নেই। তো যে কটা ভিডিও বানিয়েছি এখন অবধি, সেই সব জায়গায় যারা গিয়েছেন তারা ফিডব্যাক দিয়েছেন, হ্যাঁ কৌশিক দারুণ। আমাদের দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমায় শিটং হচ্ছে ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। অনেক পাহাড়ি গ্রাম রয়েছে, তার মধ্যে শিটং হচ্ছে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। শিটং 3টে পার্টে বিভক্ত।
আপার শিটং, মিডিল শিটং আর হচ্ছে লোয়ার শিটং। শিটংয়ের কমলালেবু খুবই বিখ্যাত এবং শিটংয়ে কিন্তু কমলালেবুর প্রচুর বাগান রয়েছে। নভেম্বর থেকে জানুয়ারি মাসে যারা আসবেন তারা কিন্তু এখানে কমলালেবু দেখতে পাবেন। আর সেই সাথে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। কাঞ্চনজঙ্ঘার ভিউ মেনলি পাওয়া যায় হচ্ছে আপার শিটং থেকে এবং হচ্ছে মিডিল শিটং থেকে। এবার যারা পাহাড়ি নদী, পাহাড়ি ঝর্ণা কিংবা কমলালেবু এইগুলো এক্সপেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আমি সাজেস্ট করবো হচ্ছে লোয়ার শিটং। এছাড়াও শিটং আরও কয়েকটা জিনিসের জন্য বিখ্যাত। এক হচ্ছে মংপু, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো রয়েছে। তারপরে নামথিং পোখরি, শিটং মনাস্ট্রি, জয়ীঘাট ব্রিজ। আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে জয়ীঘাট ব্রিজ খুব কাছেই। তো এইসব অনেক দিক থেকে কিন্তু শিটং হচ্ছে বিখ্যাত। দার্জিলিংয়ের ভিড়ভাড় যারা এড়িয়ে যেতে চান, যারা পাহাড়ে দুটো দিন শান্তি খুঁজতে চান, তাদের জন্য আমি বলবো শিটং খুব ভালো জায়গা সব দিক থেকে। আমরা শিবখোলা পার করছি। শিবখোলায় যখন আপনারা আসবেন, এখানে দুটো নদী রয়েছে, একটা হচ্ছে রিয়াং নদী, একটা হচ্ছে শিবখোলা নদী। আর যারা আপনারা শিটং আগে এসেছেন আর ওই যোগীঘাট গিয়েছেন, যোগীঘাট যে ব্রিজ রয়েছে, ওই নদীটা পাহাড়ি নদীটা যার উপর যোগীঘাট ব্রিজ, ওটা হচ্ছে রিয়াং নদী। তো রিয়াং নদী আর শিবখোলা নদী এখানে এসে এক অপরের সাথে মিশে যায়, এটা হচ্ছে কনফ্লুয়েন্স। পাশেই রয়েছে হচ্ছে শিবের মন্দির বা ধাম, তাই বলা হয় শিবখোলা ধাম। জায়গাটা সুন্দর, এখানে দাঁড়িয়েও আপনারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবেন, শিবের মন্দির দর্শন করতে পারবেন এবং সেই সাথে টুকটাক কিছু খাওয়া দাওয়া করা তাহলে করতে পারবেন। এই রাস্তায় যে প্রচুর রেস্টুরেন্ট বা খাবারের দোকান আছে, এই চিন্তাটা একদম অমূলক, এরকম চিন্তা করবেই না। মাঝে মধ্যে টুকটাক দু একটা দোকানপাট পেতে পারেন, বাকি রাস্তায় কিন্তু কিচ্ছু নেই। কাজেই আপনাদের যদি ব্রেকফাস্ট করার থাকে, সেক্ষেত্রে আপনারা যারা সেবক হয়ে আসছেন, অ্যাকচুয়াল সেবক হয়েই আমি আসতাম, যেহেতু রাস্তা বন্ধ কী করা যাবে, তো সেবক হয়ে যারা আসছেন তারা কিন্তু সেবকেই আপনাদের ব্রেকফাস্ট সেরে নিন। চারিদিকে ঝর্ণার কুলকুল শব্দ শুনে আর কিঞ্চিত পাহাড়ি ফুল দেখে যখন একটু আমি এগুলোর প্রতি আর কি মোহগ্রস্ত হয়ে পড়েছি, তখন চটক ভাঙল আমাদের ড্রাইভার সাহেব। বললো, দাদা ক্যা কর রা হ্যায়, হাম তো পৌঁছ গয়ে হ্যাঁ, আমরা পৌঁছে গিয়েছি। আর সময় হচ্ছে এখন 11:01। এই যে রাস্তা, এটা চলে যাচ্ছে যোগীঘাটের দিকে, আর এই দিকটা যাচ্ছে হচ্ছে বাগুড়ার দিকে। একদম রাস্তা থেকে ভেতরের রাস্তা। আর এখানে একটা দোকানও রয়েছে, ধরুন বিকালবেলা বেরোলেন, টুকটাক কিছু জিনিসপত্র কিনলেন, তো সেই রকম একটা দোকানও কিন্তু এই জায়গাতে রয়েছে। আর এই আশেপাশে দেখুন সমস্ত কমলালেবুর গাছ রয়েছে। জায়গাটা তো সুন্দর না, পাহাড়, নিরিবিলি, কমলালেবুর গাছ, সুন্দর রাস্তা, গাড়ি হোমস্টে পর্যন্তই চলে যায়। কিন্তু আমাদের যে ড্রাইভার সাহেব, সে এবার বলছে যে ওর গাড়ি একটু ছোটো, তো ওয়াগনার গাড়ি। বললো, দাদা যদি লেগে যায়। আলাম ঠিক আছে, অসুবিধা নেই, আমাদের কাছে তো হালকা ফুলকা ব্যাগ আছে, আমরা এইটুকু হেঁটেই নেব। আর সত্যি কথা বলতে, এইরকম পাহাড়ি নালার শব্দ, ঝিঝি পোকার ডাক, তার মধ্যে দিয়ে কিন্তু হাঁটতে এইরকম পরিবেশে বেশ ভালোই লাগছে। আর এই ঝর্ণা দেখতে দেখতেই আমরা এই পথ ধরে হোমস্টেতে পৌঁছে যাবো। সামনেই রয়েছে হোমস্টে। জাস্ট আপনাদেরকে লোকেশনটা দেখালাম যে কত সুন্দর জায়গায় আমরা যাচ্ছি। আর হোমস্টের পাশে কিন্তু নদীও রয়েছে, মানে নদী, পাহাড়, ঝর্ণা, সবুজ, সব রকম কিন্তু ভাইব আপনারা এখানে পাবেন। হোমস্টের নামটাকে দেখিয়ে দিই আপনাদেরকে, তারপর করব হচ্ছে প্রবেশ। সরকারদা, আরে তুমি তো রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছো। এই হচ্ছে ঝর্ণা, পাহাড়ি ঝর্ণা। শুধু ঝর্ণা দেখলে তো হবে না, ঝর্ণার সঙ্গে সঙ্গে দেখতে হবে এই রকম একটা পাহাড়ি নদী। আর এখন বর্ষাকাল, নদী উত্তাল, পাহাড় থেকে একদম লাফিয়ে লাফিয়ে নামছে নদী তার আপন ধারায়। এখানে রয়েছে দোলনা এবং চেয়ার। অর্থাৎ সকালে কিংবা বিকালে যখন আপনার মনে হবে একটু আমি পাহাড়ি নদীর সাথে মোলাকাত করব, একটু আলাপ আলোচনা করব, একটু গল্প করব, তখন জাস্ট এখানে চেয়ারে বসে পড়ুন। আপনার সামনে রয়েছে নদী, আর শুধু নদী নয়, যখন আপনার চোখ একটু উপর দিকে যাবে তখন ওখানে রয়েছে ঝর্ণা। আর সেই সাথে ফটো তোলার জন্য একটা আইকনিক জায়গা, কারণ এই নদীর ওপরে একটা ব্রিজও রয়েছে, যে ব্রিজে গিয়ে কিন্তু আপনারা যখন তখন ছবি তুলতে পারবেন, সকালে কিংবা বিকালে। অর্থাৎ একজন পাহাড় প্রেমী, প্রকৃতি প্রেমী পর্যটক হিসাবে আমরা যা কিছু চাই তার কিন্তু 16 আনায় পূরণ হয়ে যাবে এই জায়গাতে এসে। দুর্দান্ত একটা জায়গা, দুর্দান্ত একটা লোকেশন, যেখানে আসার পর সময় জ্ঞান হারিয়ে যায়, যেখানে আসার পর খিদে কিংবা তেষ্টা বলেও যে দুটো পদার্থ আছে আমাদের শরীরের জন্য, সেটাও আমরা ভুলে যাই। অন্তত আমি ভুলে গিয়েছি, কারণ এই জায়গায় এসে পৌঁছানোর পর এখানকার সৌন্দর্যে এক কথায় যাকে বলে হারিয়ে গিয়েছি। সামনেই কিন্তু বিয়ের সিজন আসছে, আর বিয়ের সিজনের আগে এখন অনেকে কিন্তু প্রি ওয়েডিং শ্যুট করতে যান বা এরকম লোকেশন খোঁজেন। তো যারা প্রি ওয়েডিং শ্যুট করার জন্য এই লোকেশনে আসতে চাইছেন, তারাও কিন্তু এই হোমস্টে বুকিং করতে পারবেন এবং এখানে এসে কিন্তু আপনারা 2-1 দিন থেকে আপনাদের পছন্দ মতো ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন বা প্রি ওয়েডিং শ্যুট করতে পারবেন। আর এই হচ্ছে রুম, এনাদের মোট 4টে রুম আছে। তো আমি তার মধ্যে একটা রুমে রয়েছি। এখানে বেড রয়েছে 2টো, অর্থাৎ 4 জন কিন্তু এখানে থাকতে পারবেন। বেডের যা সাইজ আছে একদম আমি বলবো ঠিকঠাক আছে। এসি অবশ্যই রয়েছে,
কারণ এটা যেহেতু লোয়ার শিটং, তো লোয়ার শিটংয়ে কিন্তু গরমকালে ভালো রকম গরম পড়ে, তখন কিন্তু নদীর জলে স্নান করতে হয়। তো লোয়ার শিটং বলে কিন্তু এখানে এসি রয়েছে এবং সেই সাথে কিন্তু ফ্যানও রয়েছে। রুমের ডেকোরেশন দারুণ। এই হোমস্টেটা একদম নতুন, মনে হয় 1 মাসও এখনও অবধি স্টার্ট হয়নি। যদিও গেস্টরা আসছে, গেস্টরা থাকছে। আমার আগেই আসার কথা ছিল, আমি টাইমে চায়না গেছিলাম বলে আসতে পারিনি। দেয়াল টেয়াল বেশ সুন্দর। এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, কমপ্লিমেন্টারি টি কফি কিট রয়েছে, জলের বোতল রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে। এবার একটু বাথরুমটা দেখাই। বাথরুম দুর্দান্ত, এত সুন্দর টাইলস ফাইলস বসানো, খরচা পড়েছে এটার পেছনে, ভালো রকম খরচ হয়েছে। কোমোড রয়েছে, বেসিন রয়েছে, এদিকে বডি ওয়াশ রয়েছে, শ্যাম্পু রয়েছে, হ্যান্ড শাওয়ার, যা যা দরকার আমাদের জন্য আর কি সব কিছু রয়েছে। আমি আসার সময় বলছিলাম নামথিং পুকুরির কথা, এই হচ্ছে নামথিং পুকুরি। ওয়াইফাই এখানে রয়েছে। আর এসির ক্ষেত্রে বা রুম হিটারের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা চার্জেস রয়েছে। যখন আপনারা বুকিং করছেন, এখন তো এসি দরকার পড়বে না, কিন্তু যখন আপনারা গরমকালে আসছেন, বুকিং যখন করছেন তখন কিন্তু এসির ব্যাপারে কথা বলে দেবেন। আমি কিন্তু নাম্বার টাম্বার সব দিয়ে রাখলাম। আপাতত একটু ফ্রেশ হই, তারপর খাওয়া দাওয়া করতে হবে। এইটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট বা ডাইনিং রুম যেটা বলবেন। এখানে হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা। দিনের বেলার ভাইব একরকম, রাত্রেবেলা আরেক রকম। চেয়ারে বসলেন, ব্রেকফাস্ট লাঞ্চ কিংবা ডিনার করছেন, পাশেই রয়েছে নদী, সেই নদীর সঙ্গে আপনাদের সাক্ষাৎ হবে। নদী কখনো আপনাদের সঙ্গ ছাড়বে না। অনেকে আছেন যারা পাহাড়ে এসে একটু গান টান শুনতে ভালোবাসেন, তো সেক্ষেত্রে কিন্তু মিউজিক সিস্টেমও রয়েছে। খুব সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটাকে, এত সুন্দর লাগছে। ছোট্ট কিন্তু খুব সুন্দর। তো আগের যে হোমস্টেটা ছিল 1 বছর আগে, যে সেটাকে আমি এসেছিলাম, আমি লিঙ্ক দিয়ে গেলাম ডিসক্রিপশন বক্সে। তো সেই হোমস্টেটা এখন আর ছেড়ে দিয়েছো তুমি, তাই তো? ওটা লিজের হোমস্টে ছিল, ওটা সরকারদা ছেড়ে দিয়েছে, মানে ওটা থেকেই আর কি পরিচিতি। এখন সরকারদা নিজে এখানে এই হোমস্টেটা আর কি বানিয়েছে। কথা বলতে বলতে গরম গরম লুচি অনেকক্ষণ আগে ঠান্ডা হয়ে গিয়েছে। লুচি ছাড়াও কিন্তু এখানে ব্রেড জ্যাম বা ব্রেড বাটার, কলা পাউরুটি এগুলো সব রয়েছে। সুরজিৎ হচ্ছে এখানে সমস্ত রান্না বান্না সামলায়। সুরজিতের রান্না অসাধারণ। মানে আমি একটা কথা আবার বলছি, পাহাড়ে শুধু আসাই নয়, পাহাড়ে এসে যারা বাঙালি খাবার চান, কারণ পিওর বাঙালি খাবার, সেখানে তো এখানে আসতেই হবে। তাই তো সুরজিৎ? সুরজিৎ এক্সপার্ট লোক। দুর্দান্ত ভিউ, দুর্দান্ত, মানে এর ওপরে কোনো কথাই হবে না। বাট পাহাড়ি নদী দেখলে শুধু হবে না, স্নান তো করতে হবে। তার জন্য আমরা মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে নিয়েছি, সঙ্গে একটা এক্সট্রা প্যান্ট নিয়ে এসেছিলাম। যারা আপনারা বর্ষাকালে আসেন, মানে এই ভিডিও দেখার সাথে সাথে অলরেডি আপনারা হোমস্টের বুকিংয়ের ব্যাপারে কথা বলে ফেলেছেন, দয়া করে কিন্তু ছাতা অবশ্যই নিয়ে আসবেন। আর হ্যাঁ, আরও একটা জিনিস, জোঁক থেকে সাবধান। হ্যাঁ, এই সময় কিন্তু পাহাড়ে জোঁক থাকে, তো মাঝে মধ্যে কিন্তু নিজের পায়ের দিকে খেয়াল রাখবেন। আর একটা ভালো স্লিপার নিয়ে আসবেন, যারা নদীতে স্নান টান করবেন, একটা ভালো স্লিপার নিয়ে আসবেন। সেই ঠান্ডা, সেই ঠান্ডা, জলের ভালো স্রোতও আছে। নদীর জল এত স্বচ্ছ, এই জায়গায় এসে দাঁড়ানোর পর দিল তো গার্ডেন গার্ডেন হয়ে গেছিলো। বাট এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আমরা ফটো তুলছি, ভিডিও শ্যুট করছি, ওটা দেখছি পায়ের মধ্যে কি ঠক্কর দিচ্ছে। আনলাম শুভ জোক নাকি রে? বলছে না কৌশিক দা, পাহাড়ি নদীতে জোক থাকে না। আমি বলছি কী আছে এখানে? তারপর ক্যামেরাটা জলের মধ্যে একটু ডোবালাম, ডোবানোর পর কি দেখলাম দেখবেন, খরচা করে আমরা ফিশ স্পা করতে যাই, এখানে নদীর ফিশ স্পা করে দিচ্ছে, ন্যাচারাল ফিশ স্পা। খুব বেশি চওড়া নদী নয়, কিন্তু এই জায়গাটা যদি স্নান করেন না, তাহলে একটা মানে কি বলবো, ন্যাচারাল বাথ, তার একটা ফিল আসবে। আপনি জাস্ট ফিল করুন, মানে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন 6 থেকে 7 ইঞ্চি স্ক্রিনে, যেই রকম চারিদিকে পাহাড়ে ঘেরা জায়গা, কখনো রোদ, কখনো টিপটিপ করে বৃষ্টি পড়ছে, একটা পাহাড়ি চঞ্চলা নদী, আর সেই নদীর জলে গা ভিজে একটু স্নান করে গরম গরম খাবার খাওয়া, 2টো দিন এখানে কাটালে মনটা কত রঙিন হয় বলুন তো। তো সেই জন্যই তো আপনাদেরকে এইসব সুন্দর সুন্দর জায়গা সন্ধান আমি দিই। বাট যেটা আপনারা ভিডিও দেখতে দেখতে করতে ভুলে গেছেন, সেটা হচ্ছে লাইক আর কমেন্টস। তাড়াতাড়ি একটা লাইক করে দিন আর কমেন্টস করে বলুন যে এইবারের উত্তরবঙ্গে, এই বর্ষায় উত্তরবঙ্গ আপনাদের
কীরকম লাগছে আর এইরকম আরও ভিডিও আপনারা দেখতে চান কিনা। স্নান করে আসার পর সেই নাগাড়ে বৃষ্টি, এই বৃষ্টি এই বেলা মনে হয় আর কমবে না, আর খাওয়া দাওয়া না করলে বা না দেখালে এ ব্লগ জমবে না। তো চলে এসছে আমাদের লাঞ্চ, একটু খাবার দাবারের সাথে আপনাদের পরিচয় করে দিই। ডিম কষা রয়েছে, পাঁপড় রয়েছে, স্যালাড রয়েছে, গাজর টাজর দিয়ে আর কি মুগ ডাল রয়েছে, আলু ফুলকপির তরকারি রয়েছে, আলু পোস্ত রয়েছে, আর একটা সিজনাল শাক রয়েছে, এটা দিয়েছে হচ্ছে রাই শাক, আর সেই সঙ্গে রয়েছে হচ্ছে মাছ, কাতলা মাছ। যদি আপনারা দুদিনের এখানে প্যাকেজ বুক করেন তাহলে প্রথম দিন থাকছে হচ্ছে আপনাদের লাঞ্চে ডিম কষা এবং দ্বিতীয় দিন থাকছে হচ্ছে মাছ। রান্না বান্না সত্যি সুন্দর, এখানে দুদিন থাকলে স্বাস্থ্য উদ্ধার হয়ে যাবে। এইরকম হচ্ছে মাছের পিস। খেতে খেতে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এখানে কিন্তু মাটনের কোনো ব্যবস্থা নেই। আপনাদের মধ্যে অনেকে থাকবে যারা বলবে যে আমাদেরকে মাটনের ব্যবস্থা করে দিন, মাটনের কিন্তু আয়োজন এখানে হবে না। তার একটা কারণ আছে, বলে রাখি কারণটা। এখানে যেখানে মাটন বিক্রি হয় না সেখানে কিন্তু বিফ টিপও পাওয়া যায়, যেমন পাহাড়ের মানুষ সবই খায়। তো অনেকেই আছেন যারা এইসব ছোঁয়ানাড়া খেতে চান না, তো সেই জন্যই কিন্তু এখানে মাটনের কোনো আয়োজন নেই, মাটন আনা হয় না। আর চিকেন যেটা খাওয়া হয় সেটা কিন্তু এখানে কোথাও চাষ টাস হয় সেখান থেকে আর কি এখানকার পাহাড়ের চিকেন আর কি নিয়ে আসা হয়, কিন্তু মাটন এখানে পাওয়া যাবে না। আর দেশি চিকেনও ডিপেন্ড করে হচ্ছে সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি, যদি পাওয়া যায় তবেই কিন্তু আপনার দেশি চিকেন পাবেন। দেখা যাক সন্ধ্যাবেলা কী রয়েছে আর রাতে কী রয়েছে। পাহাড়ে প্রকৃতি প্রত্যেক মুহূর্তে তার চরিত্র পরিবর্তন করে। একটু আগেই যেখানে বৃষ্টিতে ভেজাচ্ছিল, ভাসাচ্ছিল, এখন কটকরে রোদ উঠেছে। আর যে নদী একটু আগে পর্যন্ত একটু হয়তো শান্ত ছিল, একটু আগে পর্যন্ত যার জলস্ফীতি হয়তো একটু কম ছিল, সেটা কিন্তু এখন অনেক বেশি। তার কারণ হচ্ছে বৃষ্টি সমতলে কম হলেও ওপরে আরও বেশি হয়েছে, আর সেই কারণেও কিন্তু নদী আবারও তার গতি ফিরে পেয়েছে। নদীতে জলস্তর বেড়েছে আর নদীর জলের রং কিন্তু এখন ঘোলাটে হয়ে গেছে। সেই স্বচ্ছ জলটা কিন্তু এখন আর নেই, যেটা আপনারা একটু আগে দেখছিলেন যখন আমরা এখানে স্নান করতে গিয়েছিলাম। রাত 8:21। পাহাড়ে বর্ষা দেখতে এসেছি, আর বর্ষার জলে ভিজবো না বা বর্ষা ফিল করবো না, এটা তো হতে পারে না। ঘুম থেকে ওঠার পরে এলাম হচ্ছে রেস্টুরেন্টে। বলেছিলাম যে সন্ধে হয়ে গেলে কিন্তু এখানকার পরিবেশ পুরো বদলে যায়। এখানে আমার চায়নার ভিডিও চলছে আজকে। বিস্কুট আর চা তো সাথে ছিলই। এখানে এসে আমার আবার দুধ চা খাওয়ার অভ্যাসটা মনে ফিরে এলো। ইভিনিং স্ন্যাক্সে থাকে হচ্ছে ভেজ পকোড়া, মানে পেঁয়াজি পকোড়া, না হলে হচ্ছে চিকেন পকোড়া, না হলে আলুর টিক্কি, আর না হলে ফ্রেঞ্চ ফ্রাই। এই যে 4টে আইটেম রয়েছে, এই 4টে আইটেমের যে কোনো একটা অল্টারনেট আপনাদের ইভিনিং স্ন্যাক্স হিসেবে থাকবে, যে কোনো অল্টারনেট থাকবে একটা। বাট আপনারা যদি এক্সট্রা কোনো ইভিনিং স্ন্যাক্স অর্ডার করতে চান তাহলে এনাদের সাথে কথা বলবেন, তাহলে আপনাকে এক্সট্রা দিয়ে দেবে। ধরুন আপনি আলুর টিক্কি আপনাকে দেওয়া হলো, আপনি বলেন না আমার চিকেন পকোড়া আলাদা করে চাই বা ফ্রেঞ্চ ফ্রাই চাই, সেটা কিন্তু এখানে বললেই এনারা ব্যবস্থা করে দেবে। তো ইভিনিং স্ন্যাক্স, সেই সাথে বাইরে বৃষ্টি, চলছে আমার ভিডিও, দারুণ এক সৃষ্টি। এখানে দিন যত সুন্দর রাত তত সুন্দর, বিশেষ করে বর্ষাকাল। আরে পাহাড়ে বর্ষা এনজয় করতে হলে আমি মনে করি এই জায়গাটার কোনো বিকল্প নেই। আমার খুব মন খারাপ হচ্ছে যে কালকে তো আমি এখান থেকে চলে যাব, তো একটা দিনের জন্য এসে এই বর্ষার পাহাড় কিন্তু সত্যি আপনি ভালোবেসে ফেলবেন। বৃষ্টি পছন্দ করেন, যারা ঠান্ডা পরিবেশ পছন্দ করেন, বা যারা পাহাড় নদী সব কিছু মিলিয়ে একটা দারুণ ছুটি কাটাতে চান 2 বা 3টে দিনের জন্য, তারা অবশ্যই আসুন, খুব ভালো লাগবে আপনাদের, কথা দিলাম। বনফায়ার বা বারবিকিউ এইটা কি করা যেতে পারে না? অবশ্যই সে অবস্থা এখানে আছে। আর বারবিকিউয়ের এখানে যে প্রাইস সেটা হচ্ছে 1 কেজির জন্য হচ্ছে 900 টাকা। তো গরম গরম বারবিকিউ সেটাও আমাদের কাছে চলে এসছে। বাইরে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আমি যে কত দিন পরে বারবিকিউ খাচ্ছি। চিকেন পকোড়া, পেঁয়াজি, মুড়ি এসব খাওয়ার পর পেটে আর জায়গা থাকে না, আর তবুও একটু খেতে হবে টেস্ট করার জন্য, আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য। বীরভূমের মোহাম্মদ বাজার থেকে এসছে ইয়ং জেনারেশন, সেই সাথে আমার দর্শক বন্ধুরা, ওরা আমার ভিডিও দেখে এসেছিলো এখানে, কিন্তু ওরা কখনো ভাবেনি যে লোকটাকে ওরা ভিডিও দেখেছে তার সঙ্গে ওদের এই জায়গাতে জীবন্ত অবস্থা আর কি সাক্ষাৎ হয়ে যাবে। 6 থেকে 7 ইঞ্চি থেকে আলটিমেট এখানে এসে দেখছে সবাই। কিরকম লাগছে? হোমস্টেটা সুন্দর না আমার সঙ্গে দেখা হওয়াটা সুন্দর? সন্ধ্যাবেলায় বৃষ্টি হচ্ছিল, মোটামুটি রাতে 10:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে। ঘরে বসে আমি একটু কাজকর্ম করছিলাম, তারপরে দেখলাম 11টা বেজে গেছে। খাওয়া দাওয়ার জন্য দাদারা ডাকছে যে কৌশিক খেতে এসো। স্বাভাবিক কথা, ওরা ঘুমাবে, সারাদিন তো ওরাও পরিশ্রম করছে। খাওয়ার আগে আমি না একটু বাইরে চলে এলাম, যেহেতু এখন বৃষ্টিটা হচ্ছে না। তো এত সুন্দর একটা ভাইব না, হালকা হালকা ঠান্ডা রয়েছে, সেই সঙ্গে কন্টিনিউ নদীর আওয়াজ, নদীতে জলস্তর বেড়েছে যেহেতু পাহাড়ের ওপরেও বৃষ্টি হচ্ছে,
একটা অদ্ভুত সুন্দর পরিবেশ যাকে বলে। এখানে এসে কিচ্ছু না, কোনো সাইট সিনও করতে হবে না। যদি অন্তত দুদিন বিকালবেলা, সন্ধ্যেবেলা, সকালবেলায় চেয়ার নিয়ে এখানে চুপচাপ বসে থাকি, কানে হেডফোন লাগিয়ে, কিংবা এক কাপ চা খেতে খেতে নদী থেকে তাকিয়ে থাকি, তাহলে মনে হয় সব থেকে ভালো মানসিক রিল্যাক্সেশন হবে, সব থেকে ভালো সময় কাটবে। রাত 11:45, চলুন খেতে যাই। সত্যি কথা বলতে খাওয়ার আজকে ইচ্ছা নেই, কিন্তু একটা হোমস্টেতে এসেছি, এখানকার পুরোপুরি খাবারের রিভিউ না দিলে, মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত, তাহলে ভিডিওটা কোথাও ইনকমপ্লিট থেকে যায়। কারণ আমার খাবার ইচ্ছে নেই ঠিক আছে, কিন্তু আমার যারা দর্শক তারা তো সে খাওয়া দাওয়া করবে। তো দেখা যাক আজকে এখানে রাত্রির কি খাওয়া দাওয়ার আয়োজন করেছে। যেটা আমার খুব পছন্দের সেটা হচ্ছে ফ্রায়েড রাইস, চিলি চিকেন, আর হচ্ছে চিকেন। আপনাদের মনে প্রশ্ন আসবে যে কৌশিক, চিলি চিকেনের সঙ্গে চিকেন ব্যাপারটা কীরকম হলো? আমি সকালে একটা কথা বলেছিলাম যে যারা এখানে আসছেন এবং আপনারা যদি এখানে দুদিনের জন্য বুকিং করেন, তাহলে যেমন সেকেন্ড দিনে আপনাদের লাঞ্চে মাছ থাকছে ডিমের পরিবর্তে, আবার কিন্তু ডিনারে আপনার ফ্রাইড রাইস আর চিলি চিকেন থাকবে। আর যদি আপনারা এখানে একদিন স্টে করেন, সেক্ষেত্রে আপনাদের ডিনারে থাকবে হচ্ছে ভাত কিংবা রুটি, চিকেন আপনাদেরকে দেখালাম, এর সঙ্গে ডাল থাকবে, ভাজা থাকবে, আর রাতে কোনো সবজি থাকবে না। তা আমার ভিডিও দেখে যারা আসছেন, আমার মনে হয় এখানে আপনারা অন্তত দুদিন স্টে করবেনই। কাজেই প্রথম দিন তো আপনারা ভাত বা রুটি, তার সঙ্গে তো চিকেন পাচ্ছেনই, বাট দ্বিতীয় যে রাত আপনাদের এখানে শেষ রাত, সেটার খাওয়া দাওয়া কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তো ফ্রাইড রাইসটাই আর কি একটু রিভিউ দিই আমি। হ্যাঁ, চিকেন না খেলে পনির অপশন আছে, আর সেই সঙ্গে স্যালাড। এর মধ্যে কাজু বাদাম, মটরশুঁটি, আলাদাই কিছু জুটি। পাহাড়ে আসলে আমরা কিন্তু প্রেফার করি একটু ঘরোয়া খাওয়া হবে, খুব বেশি ঝাল মশলা হবে না। এবার বহু হোমস্টে আছে যেখানে আমিও গেছি, সেখানে কিন্তু নেপালি কুক রান্না করে, কিন্তু অনেক সময় দেখবেন ওই নেপালি খাবারটা খেয়ে না, মানে ওই থুপকা, মোমো, চাউমিন ঠিক আছে, কিন্তু বাঙালি খাবারটা কোথাও যেন ঠিক জমে না, মানে পুরোপুরি বাঙালিয়ানা ব্যাপারটা আসে না। আমি ব্লগের কথাটা অনেকবার বলেছি, বাট এখানে আসার পর যে বাঙালির আনা, যে বাঙালি খাওয়া দাওয়ার যে তৃপ্তি, যেন বাড়িরই খাবার আমি এখানে এসে খাচ্ছি এরকম পাহাড়ের পরিবেশে, সেই যে ইচ্ছেটা, সেটা কিন্তু পুরোপুরি পূর্ণ হয়ে যাবে। যদিও ফ্রাইড রাইস, চিলি চিকেন চাইনিজ ফুড, কিন্তু এর মধ্যে একটা কিন্তু বাঙালিয়ানা আছে, যে হ্যাঁ আমি যেন বাড়িতে রান্না করে খাচ্ছি, মানে বাড়িতে কেউ আমার রান্না করে দিয়েছে। যারা আসছেন আমি বলবো আপনারা মিনিমাম দুদিনের জন্য আসুন এখানে, দুদিনের জন্য নাইট স্টে করুন, সব রকম খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স নিন, একদিন সাইট সিন করুন, নদীতে স্নান করুন, প্রচুর ভালো সময় কাটান। দুটো দিন দেখবেন আপনাদের খুব ভালো কাটবে খাওয়া দাওয়া করে বা ঘোরাফেরা করে। সব দর্শক বন্ধুকে সুপ্রভাত। আজ 26শে জুন 2026, পাহাড়ে আমার শেষ দিন বা শেষ সকাল। আজ সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন রোদ এখনো ওঠেনি, কিন্তু চারিদিকে একটা মেঘলা রয়েছে এবং সেই সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তো গরম গরম এক কাপ চা আর বিস্কুট দিয়ে শুরু করেছিলাম আজকের সকাল। দেখা যাক ব্রেকফাস্টে আমাদের কি রয়েছে। সেই ব্রেকফাস্ট করে আমাদের ব্যাগপত্র গুছিয়ে এখান থেকে রওনা দেবো হচ্ছে আমাদের এনজিপি স্টেশনের উদ্দেশ্যে। খাওয়া দাওয়ার শেষ হচ্ছে না, মনে হচ্ছে আজও একটা দিন এখানে থেকে যেতে পারে। এদিকে ঘড়ির কাটায় 10:51 আমাদের বেরোতে হবে, 10টায় বেরোনোর কথা ছিল, তার আগে খাওয়া দাওয়া করে বেরোচ্ছি। তো আমাদের তো প্যাকেজ শুরু হয়েছিল হচ্ছে লাঞ্চ দিয়ে, ব্রেকফাস্ট দিয়ে শেষ হবে, বাট আমরা একটু স্পেশাল খাবার খাচ্ছি। যদি কেউ মনে করে যে আমরা ব্রেকফাস্টে এই আইটেমটাই নেবো এখানে এসে, তাহলে সেই আইটেমও নিতে পারেন। আমি দেখাচ্ছি, জানি না আপনাদের পছন্দ হবে কি না। ভাত রয়েছে, সেই সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই, ওমলেট, ঘি, আলু চোখা বা আলু মাখা, মুসুরির ডাল, আর সেই সঙ্গে গরম গরম মাছ ভাজা, মাছের। এগুলো হচ্ছে অন রিকোয়েস্ট বা অন ডিমান্ড। এই খাবারটা কিন্তু প্যাকেজে নেই, কিন্তু যদি আপনারা চান তাহলে আপনাদেরকে বানিয়ে দেওয়া হবে। এর জন্য আপনাদের কিছু এক্সট্রা পে করতে হবে, বাট এরকম কিন্তু গরম গরম খাবার, সুস্বাদু বাঙালি খাবার আপনারা পেয়ে যাবেন যেদিন আপনারা এখান থেকে রওনা দিচ্ছেন হচ্ছে আপনাদের বাড়ি বা অন্য কোনো ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর খাওয়া দাওয়ার টেস্ট নিয়ে নতুন কিছু বলার নেই, একদম যাকে বলে ফাটাফাটি। কিন্তু এই সব কিছুর শেষে যারা আমরা বেড়াতে আসবো এখানে, তাদের মনে প্রথম এবং প্রধান যে প্রশ্নটা রয়ে যায় যে এই হোমস্টের খরচ কত। কারণ অলরেডি ভিডিও দেখার পর সবার মনে চিন্তা হতে শুরু করেছে, এরকম একটা হোমস্টে কি আমাদের বাজেট ফ্রেন্ডলি হবে, আমরা কি অ্যাফোর্ড করতে পারবো। তো শোভনদা, তুমি একটু হোমস্টের খরচ সম্পর্কে বলে দাও। আমরা 1400 টাকা করে রেখেছি পার হেড পার ডে, পার হেড পার ডে সবার জন্য যাতে সুবিধে হয়। আগে তুমি জানো আমাদের আগে 1500 করেছিল, তো সেখানে অনেক গেস্টরা এসে বলে একটু দাদা ডিসকাউন্ট বা কিছু একটু করে দাও, আমরা 4-5 জন এসেছি, সেই জন্য সবার জন্য 1400 পার হেড পার ডে ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং। এটা কি দুজনের জন্য না চারজনের জন্য? এক একজনের জন্য পার হেড পার ডে, সে 2 জন আসুক, 4 জন আসুক, সবার 3 জন জন্য, আসুক? 3 জন আসুক, সবার জন্য। বাচ্চাদের 6 বছর অবধি একদম ফ্রি, যা খাবে বাচ্চাদের সুইটেবল খাবার সমস্ত কিছু করে দেওয়া হবে।
কারো স্পেশাল রিকোয়েস্ট থাকলে সেটাও করে দেওয়া হবে। এবার এক্সট্রা কিছু যদি নেয় সেটা সেই সময় দাম বলে দেওয়া হবে, কি সেটার চার্জেস আছে, বারবিকিউ আলাদা। আর যারা এনজিপি থেকে আসছেন তাদের জন্য গাড়ি আপনারা চাইলে অ্যারেঞ্জ করে নিতে পারেন, আর যদি শোভনদাকে বলেন বা এখানে ফোন করে বলেন সেক্ষেত্রে কিন্তু এনজিপি থেকে ড্রপ এবং পিক আপের গাড়ি একই সাথে। আপনারা যদি মনে করেন যে এখানে থাকতে থাকতে আমরা একটু শিটংয়ের সাইট সিং করবো কিংবা আমরা একটু দার্জিলিং ঘুরে আসবো একবেলার জন্য, সেই সমস্ত কিন্তু গাড়ির ব্যবস্থা এখান থেকে করে দেওয়া হবে। সুতরাং সবাই আসুন আর 2 দিন বা 3 দিনের জন্য হারিয়ে যান এই প্রকৃতির কোলে। আচ্ছা, বিদায় লগ্নে মানে যেতে যেতে লাস্ট একটা কথা, যে প্রশ্নটা এখনো অবধি আপনারা কেউ হয়তো করে ফেলেছেন অলরেডি কমেন্ট সেকশনে বা করবো ভাবছেন, সেটা হচ্ছে ট্রেনের টিকিট পেলাম না, বাসেও আসতে চাই না, পার্সোনাল গাড়ি নিয়ে কি আসতে পারবো? অবশ্যই পারবেন। গাড়ি পার্কিং করার জায়গা কিন্তু হোমস্টের ভেতরে নেই, তবে দেখিয়ে দিই, গাড়ি কিন্তু আপনাদেরকে এই আশেপাশে পার্কিং করতে হবে। মেন রোড থেকে খানিকটা আসার পর রাস্তার পাশে, মানে এটা হচ্ছে রাস্তা, যে রাস্তা এমনি আপনাদের গাড়িও চলে আসবে, এই আশেপাশে কিন্তু আপনাদের যে জায়গা রয়েছে সেখানে আপনাদেরকে গাড়ি পার্কিং করতে হবে। মেন রোড থেকে এই জায়গাটা হচ্ছে 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। দেখা হচ্ছে আমাদের পরবর্তী গল্পে, পরবর্তী সিরিজে, যে পর্বে আমি যাব আপনাদের সবাইকে নিয়ে কলকাতা থেকে মঙ্গোলিয়া। আর সেই পর্ব আসবে আগামী রবিবার ঠিক দুপুর 2টার সময়। সবাইকে টাটা, বাই বাই, ভালো থাকুন, লাভ ইউ।